যে দুর্বৃত্ত চেয়েছে সেখানে বাড়ি তোলা। আমি মানে খুবই আশ্চর্য হয়ে গেছি যে মানে বসত বাড়ি পর্যন্ত খালের উপরে, মানে এটা কি দেখার কেউ নেই, কোনো বিবেক নাই। আমরা এতই একটা ইতর জাতি, মানে আমরা যখন বিদেশে যাই আমরা শুধু সত্য দরবার চিন্তা করি। আমরা যখন বিদেশে যাই তখন আমরা গাড়ি ড্রাইভ করার ব্যাপারে আমরা কত কঠিন ভাবে যে মানে চিন্তা করি। আমাদের 12 পয়েন্টের মধ্যে 2 পয়েন্ট কাটা গেলে, 4 পয়েন্ট কাটা গেলে, 12 পয়েন্ট কাটা গেলে তো লাইফ এক্সেন। আমরা বিদেশে গেলে অত্যন্ত সুশৃঙ্খল থাকি, কারণ সেখানে আইন শাসন আছে। আর এখানে এসে আমরা বেপরোয়া প্রদর্শন করি, কারণ এখানে আইনের শাসনটা নাই। আমরা আইনের শাসনটা প্রতিষ্ঠা করতে চাই। আমরা গত 15 বছর এই অবৈধ ভোট চোর স্বৈর শাসকের বিরুদ্ধে আমরা দিবানিশি লড়াই করে গেছি, প্রাণপণ লড়াই করে গেছি। আমরা জেলে গিয়েছি, আমরা নির্যাতিত হয়েছি, আমরা ব্যবসা বাণিজ্য হারিয়েছি, রাতের পর রাত আমরা অন্ধকারে কাটিয়েছি, আমরা বাসায় ঘুমাতে পারি নাই। আমাদের এই রক্তমাখা সোপান পা রেখে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে গেছে। আমরা মন থেকে বিশ্বাস করতাম, অন্তর থেকে বিশ্বাস করতাম স্বৈর শাসকের পতন হবেই হবে, এই বিশ্বাস নিয়ে আমরা ছিলাম। আমরা কেউ দল পরিবর্তন করি নাই, আমরা এক মুহূর্তের জন্য সত্যি ছিলাম না। আমরা জানতাম এই আমিত্ব এবং এই লুণ্ঠনের পতন হবেই হবে, এবং এমন পতন, নির্মম পতন হয়েছে। আমরা বারবার বলেছি যে ক্ষমতা সেই একদিকটা রাখে, ক্ষমতা পট পরিবর্তনের আপনার রাস্তাটা রুদ্ধ করে দেবেন না। ক্ষমতা পরিবর্তনের রাস্তাটা রুদ্ধ করে অদত্তস্বরে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা রক্তাক্ত পরিণতি আমরা দেখেছি। আমরা এইভাবে রক্তাক্ত পরিণতি আমরা দেখতে গিয়েও দেখিনি, এই কারণে যে আমরা অত্যন্ত দায়িত্বশীল আচরণ করেছি। 5 তারিখে পরিবর্তনের পরে 6 তারিখ রাতে না ঘুমিয়ে 6 তারিখ 9টা বাজে গিয়ে শান্তি সমাবেশ করে বলেছি সংখ্যালঘুরা আমাদের আমানত, আওয়ামী লীগ যারা করতো তারা আমাদের আমানত। আমার নিজের ইউনিয়নে 5টা খুন হয়েছে, 2টো লাশ পাওয়া যায়নি। আওয়ামী লীগের একজন ব্যক্তিকে আমরা ফুলের টোকা দিতে দিই নাই। আমরা দায়িত্বশীল আচরণ করেছি, আমরা শিক্ষা নিয়েছি, আমরা রাজনীতিবিদদের শিক্ষা নিয়েছি। 75 বছর বয়সে সালমান রহমান যখন দাড়ি কামিয়ে পালিয়ে যায়, তখন আমরা মনে করি যে আমাদের শিক্ষার অনেক কিছুই আছে। আওয়ামী লীগ বিশ্বাস করতো তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতা থাকবে, এবং কেউ কেউ বিশ্বাস করতো কিয়ামতের বড় ক্ষমতায় তারা থাকবে। কিন্তু আমরা বিশ্বাস করি ভবিষ্যতের যারা দলগুলো তারা যেন এই বিশ্বাসটা না করে, এই ভয়ঙ্কর পথে পা না দেয়, জনগণের সাথে থাকে। এবং সব সর্বোপরি আজকে যে সাবজেক্ট, এই সাবজেক্ট নিয়ে আমি কথা বলার আবারও বলছি, এটা দায়িত্ব জনগণের চেয়ে সরকারের বেশি, আমাদের বেতনভুক্ত কর্মচারী কর্মকর্তাদের বেশি। তারাই এই দায়িত্বটা পালন করবে, এবং যে উপদেষ্টা, সেই উপদেষ্টার দায়িত্ব সবচেয়ে বেশি। তিনি তার কথা নয় কাজ দিয়ে প্রমাণ করে খাল দখল মুক্ত করবেন, নদী দখল মুক্ত করবেন, নদীর পরিবেশ বজায় রাখবেন। পরিবেশের উপর হামলা করার যারা দুঃসাহস দেখিয়েছেন তাদের সেই কালো হাত ভেঙে দিয়ে তিনি প্রমাণ করবেন যে তিনি এতদিন পর্যন্ত যে কথা বলেছেন তার কথা এবং কাজের মিল আছে। এই দীর্ঘক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সকল বক্তার বক্তব্য শোনার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এখানে এসে একটা জিনিস আমি আমি মানে উপলব্ধি করেছি, এবং একজন বক্তা বলেছেন যে প্রয়োজনে খাল খননের জন্য খালের মাটি বিক্রি করা। কারণ খাল খনন করতে গেলে সরকারের যতটা টাকা দরকার, সেই টাকাটা সরকারের পক্ষে মানে দেওয়াটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। সেই ক্ষেত্রে যদি আপনি খালের মাটিটা ইট ভাটাতে আপনার সমস্ত ফসলি মাটি বিক্রি করে দিচ্ছে, সামান্য টাকার লোভে ফসলি জমি মাটি বিক্রি করে দিচ্ছে, সেই ক্ষেত্রে যদি এই খালের মাটিটাকে আপনি নো লস নো প্রফিট ভিত্তিতে বিক্রি করে আপনি যদি খালটাকে আপনি খনন করার জন্য একটা পদক্ষেপ নেন এবং অবৈধ দখলটা উচ্ছেদ করেন, তাহলেই আমরা কৃতার্থ হব, আমরা ধন্য হব, এবং আমরা একটা সুন্দর দেশ এবং সুন্দর জাতিকে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখাতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা কয়েক মিনিট আপনাদের কাছে সময় চেয়ে নেব, তারপরে